দেয়। তখনই একটা গাড়ি এসে তাদের সামনে দাঁড়ায় আর একটা লোক নেমে বলল, একটা লোক তাকে চেয়ারম্যান বলে সম্বোধন করে। তাদের বানানো কাহিনীটা খুলে বলল। আবরার এবার করুণ গলায় বলল, প্লিজ বোঝার চেষ্টা করুন, আমরা বিপদে পড়ে এখানে এসেছি। অপরদিকে দুই হাত দিয়ে মুখ চেপে ধরে আছে ফারহা। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে জল। জীবনে কখনো কল্পনাও করেনি তার নামের পাশে এমন একটা কলঙ্ক যোগ হবে। এটা খুব দ্রুতই সারা এলাকায় ছড়াতে থাকে। দুইটা ছেলে মেয়ে জঙ্গলে আকাম করতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়েছে। তাই রাতের মাঝে দুজনকে বিয়ে করিয়ে পরদিন এলাকা ছাড়া করবে। এখানে সবাই অপরিচিত, আর এমন একটা জঘন্য কলঙ্ক নিয়ে ফ্যামিলির সামনে দাঁড়াতে চায় না তারা কেউই। তাদের দুজনের ফ্যামিলি এসব শুনলে কখনোই দিতে পারবে না। আর ফারদিন তো তার বেস্ট ফ্রেন্ড, আর সে নিজে একজন ভার্সিটির টিচার। এমন একটা মিথ্যা কলঙ্ক নিয়ে কিভাবে সবার সামনে দাঁড়াবে দুজন? রাত তখন 12টা। দুজনকে একটা বাড়িতে নিয়ে বিয়ে পড়িয়ে দিল সবাই। তারপর রাতে এখানে থাকতে দিল আর বলল ভোর হতে এলাকা ছাড়বে দুজন। আবরারের চোখ দুটো রক্তিম লাল হয়ে আছে, মাথাটা দুই হাতে চেপে ধরে শক্ত হয়ে বসে আছে সে। একটু পর পর বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। শেষ পর্যন্ত নিজের ছাত্রী ও বন্ধুর বোনের সাথে এমন একটা কলঙ্কে জড়িয়ে তাকেই বিয়ে করতে হলো। ফারদিনের সামনেই বা কিভাবে দাঁড়াবে সে? আর অন্য পাশে বিছানার এক কোণে বসে বসে কান্না করছে ফারহা। তার ফ্যামিলি তাকে কত বিশ্বাস করত। বাবা তো সব সময় বলতো আমার ফারু কখনো আমার কথার বাইরে কিছুই করবে না। আর মা তো বলেই দিল তাদের সম্মান নষ্ট হবে এমন কিছু করলে, আর তাদের সিদ্ধান্তের বাইরে কিছু করলে ডিরেক্ট তেজ্য মেয়ে করে দিবে। বাবা ও ভাইয়ের বিশ্বাসে মর্যাদা দিতে পারেনি সে। তাই বিছানার এক কোণে বসে ডুকরে কেঁদে ওঠে ফারহা। ফারহা সকালে ঘুম থেকে উঠে রুমের কোথাও খুঁজে পেল না আবরারকে। রুমের বাইরে এসে খুঁজে দেখেও পাচ্ছে না। ওই বাড়ির দুই একজনকে জিজ্ঞেস করলেও কেউ কথা বলছে না ফারহার সাথে। পুনরায় রুমে ফিরে আসলে ওই বাড়ির একটা ছোট্ট মেয়ে চা আর বিস্কুট রেখে গেল। মেয়েটা পেছন থেকে ডেকে আবরারের কথা জিজ্ঞেস করলে সে বলে দেখেনি। ফ্লোরে বসে দুই হাতে নিজের চুল খামচে ধরে কেঁদে ওঠে ফারহা। এই অচেনা একটা শহরে আবরার আমায় একা ফেলে চলে গেছে। কোথায় চলে গেলেন আবরার? প্লিজ আমার এখন এখান থেকে নিয়ে যান। কাঁদতে কাঁদতে বারবার আবরারের নাম জপছে ফারহা। তখনই পেছন থেকে পুরুষ কণ্ঠ ভেসে আসলো। কাঁদছো কেন? আবরারের গলা স্বর শুনে পেছন ফিরে উঠে দাঁড়ায় ফারহা। কাদু গলায় বলল, কোথায় চলে গিয়েছিলেন আপনি আমাকে রেখে? আবরার তার দিকে এগিয়ে এসে বলল, আর ইউ ম্যাড? আমি তোমাকে ফেলে চলে গিয়েছি, তাও আবার অচেনা একটা জায়গায়। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। কোথায় ছিলেন এতক্ষণ? আবরার তার পাশে বিছানায় বসে বলল, রাতে তো কিছুই খেয়াল করিনি, তাই রাস্তা খুঁজতে গিয়েছিলাম। চলো বের হবে। ফারহা চোখের পানি মুছতে মুছতে বলল, এখন মানে এত সকালে? আবরার একটু রেগে বলল, এখানে বেড়াতে আসিনি আমরা, যে আস্তে ধীরে সবাইকে বলে এখান থেকে বিদায় নিব। আর এখন এই শহরটাকেই আমার সবচেয়ে বিরক্তিকর মনে হচ্ছে। কতটা নিচু এদের মন মানসিকতা। ফারহা বলার মতো কিছু খুঁজে না পেয়ে চুপচাপ নিচের দিকে চেয়ে চেয়ে আছে। আবরার উঠে দাঁড়িয়ে বলল, চলো, এখানে আর থাকতে ইচ্ছে হচ্ছে না। নিজেদের পথ নিজেরাই খুঁজে নিতে হবে। ফারহা কিছু না বলে চুপচাপ বের হয়ে গেল আবরারের সাথে। ভুল ঠিক কিছুই যেন বুঝতে পারছে না তারা। সকালে সূর্য উঠতেই ওই বাড়িতে আশেপাশের বাড়ির মহিলাদের আগমন ঘটল। কেউ খুব আগ্রহ নিয়ে বলতে লাগলো, গতকাল যে ধরা খেয়ে বিয়ে করেছে ওই ছেলে মেয়ে দুটো রাতে নাকি এখানেই ছিল। কই তারা? এই শিউলি, ওদেরকে গিয়ে বলবি যে আপনাদেরকে অনেক মানুষ অভিনন্দন জানাতে এসেছে, বাইরে আসতে। মুহূর্তেই উপস্থিত সবাই হেসে উঠল। বাড়ির শিউলি নামের ওই মেয়েটা রুমে এসে তাদের না দেখে দৌড়ে গিয়ে বলল, ওরা চলে গেল, চাও খায়নি, টেবিলে পড়ে আছে। মহিলা বলে উঠল, কি অসভ্য রে তারা! যারা মায়া করে আশ্রয় দিয়েছে তাদের থেকেও বিদায় নিয়ে যাওয়া যায়নি। আর বলেই কি লাভ? ভদ্র ঘরের ছেলে মেয়ে হলে কি আর এভাবে ধরা খেয়ে বিয়ে করে?
এরপর একে একে বাড়ির উঠান খালি হয়ে গেল। দেখে যেন মনে হচ্ছিল আজব কোনো প্রাণীকে দেখার জন্য লোকজন ভিড় জমিয়েছিল। সকাল সকাল সোনালি আলোয় দুজন পা ফেলে হাঁটছে রাস্তার পাশ ধরে। দুজনের পকেটই খালি। আর কিছুটা দূরে গেলে হয়তো বাজারে দেখা মিলবে, যদিও এখনো সামনে কিছু চোখে পড়ছে না। পাশ থেকে ফারহা আর চোখে আবরারের দিকে চেয়ে দেখে মুখে 2-3টা জায়গায় কালো হয়ে আছে, আর গালের এক পাশে ছোট্ট একটা কাটার চিহ্ন। গতকাল রাতে লোকজনের মারের কারণে এমনটা হয়েছে। ফারহার খারাপ লাগলেও কিছু না বলে নিজের মতো করে হাঁটতে লাগলো, কারণ এই মুহূর্তে আবরারকে এইসব বিষয় কিছু জিজ্ঞেস করা মানে কাটা ঘায়ে নুনের ছিটা দেয়া। বেশ কিছুক্ষণ হাঁটার পর সামনে একটা বাজার চোখে পড়ল তাদের। দোকান খোলার স্যাটারে শব্দ কানে আসছে। কেউ কেউ এখন এসে দোকান খুলছে মাত্র, আর বাকিগুলো এখনো বন্ধ। বাজারে ঢুকে একটা দোকানের সামনে এসে দাঁড়ালো দুজন। ফারহার দিকে চেয়ে আবরার বলল, কিছু খাবে? ফারহাদ চুপচাপ দুই দিকে মাথা নাড়িয়ে না বুঝালো, যদিও আবরার বুঝতে পারছে ফারহাদ ঠিকই ক্ষুধা লেগেছে, কারণ গতকাল রাতেও কিছু খায়নি। হয়তো এখন টাকা নেই দেখে কিছু বলছে না। আবরার একটু সামনে গিয়ে একটা মুদির দোকানদার জিজ্ঞাসা করলো, ভাই, সামনে এই বিকাশ দোকানটা কখন খুলবে বলতে পারেন? লোকটা বলল, লাগবে হয়তো কিছু সময়, সে একটু দেরি করে আসে। আচ্ছা, ধন্যবাদ। প্রায় ঘন্টাখানিক অপেক্ষা করার পর ওই দোকানটা খুললো। আবরার ফারহাকে নিয়ে ওই দোকানের সামনে এগিয়ে গেল। ভাই, একটা কল করা যাবে? খুব জরুরি। লোকটা একটু উপর নিচ চেয়ে বলল, প্রতি মিনিট 5 টাকা। আচ্ছা, 10 টাকা করে দিব, দেন। ফারদিনের নাম্বারটা জানো? ফারহা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিয়ে বলল, প্লিজ বাসায় কিছু বলবেন না, আমাকে বাড়িতেই ঢুকতে দেবে না তাহলে। আবরার একটু বিরক্তি নিয়ে বলল, ঝামেলা বাড়ানোর ইচ্ছা আমারও নেই, অন্য দরকারে নাম্বার চেয়েছি। এরপর নাম্বারটা নিয়ে কয়েকটা কল দিলে অবশেষে রিসিভ করলো ফারদিন। ওপাশ থেকে বিরক্তিকর গলা ভেসে উঠল, আরে ভাই, দেখছেন যে ফোন রিসিভ করছে না, তাও কেন বারবার ফোন দিয়ে বিরক্ত করছেন? 2বারের ওপরে কেউ ফোন রিসিভ না করলে জানেন না যে সে হয়তো বিজি আছে, নয়তো ফোন তার কাছে নেই। আবরার বলল। আরে শোন, আমি আবরার, বিপদে পড়েছি খুব। ভাই, ফারদিন হুট করে শোয়া থেকে লাফ দিয়ে উঠে বলল, কি বিপদ? কিছু হয়েছে তোর আবরার? এখানে একা একটু বের হয়েছিলাম, তখনই ছিনতাইকারীর কবলে পড়ে সব হারালাম। 2টো হাত আর পা ছাড়া এখন কিছুই নেই। দ্রুত এই নাম্বারে কিছু টাকা পাঠাতো, আমি ঢাকায় এসেই ব্যাক করে দিব। হায় হায়, বলিস কি? তোর কোনো ক্ষতি হয়নি তো? ফারহা আইরিনিরা ঠিক আছে তো? গতকাল রাত থেকে ফারহা তোর ফোন বন্ধ। ফারহারও ফোন টাকা সব নিয়ে গেছে, এখন আমার পাশেই আছে সে। কিভাবে হলো এসব? আর বাকিরা কোথায় ছিল? ভাই, তোকে পরে সব বলবো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি পাঠাচ্ছি টাকা। তোরা সেফ আছিস তো? হুম। আবরার এরপর আইরিনকে ফোন দিয়ে এখন কোথায় আছে জেনে নিল। আইরিন অনেক উত্তেজিত হলেও আবরার ঠান্ডা মাথায় বলল, স্যারকে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে বলবি, আর বলবি যে ভাইয়া একটা ছোট্ট ঝামেলায় পড়েছে। কিছুক্ষণ বসে থাকার পর আবরার দোকানটাকে বলল, ভাই, টাকা এসেছে? হ্যাঁ, এই নিন। ধন্যবাদ। কিছুক্ষণ বসে থাকার পর আবরার দোকানদারটাকে বলল, বলেই ফারহাকে নিয়ে হাঁটা ধরল আবরার। দেখে ভালো কোনো রেস্টুরেন্টও নেই, যেই কয়টা আছে সেগুলো এখনো বন্ধ। রাস্তার পাশে কিছু চায়ের দোকান চোখে পড়ল। ফারহাকে সাথে নিয়ে ওখানে গিয়ে বলল, ভাই, কি পাওয়া যাবে এখানে? লোকটা বলল, পরোটা, ডিম আর চা। আর ভালো কিছু নেই? না ভাই, এখনো এগুলো ছাড়া কিছু তৈরি হয়নি এখনো। আচ্ছা, তাহলে এগুলাই দিন, একটু তাড়াতাড়ি করুন, আমাদের তাড়া আছে। সবশেষে একটা সিএনজি নিয়ে পাখিদের কাছে পৌঁছাতে প্রায় ঘন্টাখানেক লেগে গেল। তখন প্রায় 9টা। ভোর 6টায় সকলের রওনা দেওয়ার কথা ছিল। সবার কাছে যেতেই সবাই তাদের ঘিরে ধরলো। মুখে আঘাতের দাগগুলো দেখে বাকি স্যাররা ব্যস্ত হয়ে বিষয়টা জানতে। আবরার ছিনতাইকারীর বিষয়টা বুঝিয়ে বললে সবাই অবাক হয়ে মুখে হাত দেয়। প্রিন্সিপাল স্যার বলল, সকালে তোমাদের ফোন না পেলে তো এতক্ষণে পুলিশকে ইনফর্ম করতাম। যাই হোক, তোমরা ভালো আছো, এটাই অনেক।
বিষয়টা নিয়ে এই মুহূর্তে আর কথা বাড়ালো না কেউ। রওনা দিতে দেরি করায় কক্সবাজার পৌঁছাতে প্রায় দুপুর হয়ে গেল। সবাই রেডি হয়ে চলে গেল সমুদ্রের তীরে। একপাশে চুপচাপ বসে আছে ফারহা। আরিন এসে বলল, এখনো মন খারাপ করে আছিস? দেখ, যা গেল মালের ওপর দিয়েই গেছে, জানের ওপর দিয়ে তো যায়নি, এর জন্য আলহামদুলিল্লাহ বল। আর এখন এসব চিন্তা বাদ দে তো, চল বাকিদের সাথে এনজয় করি। ভালো লাগছে না, তুই যা, আমি একটু পর আসবো। যদিও ফারহার ইচ্ছে শক্তি সব ফুরিয়ে গেছে, তবু আইরিনকে পাঠাতে কথাটা বলল সে। এরপর আবারও বিষণ্ণ মনে বসে আছে চুপচাপ। ভাবতে লাগলো সব কি করে সামলাবে সে, আর হুট করে হয়ে যাওয়া এই সম্পর্কটা শেষটা কোথায় গিয়ে দাঁড়াবে। একটু পর দুইটা ডাব হাতে ফারহার পাশে এসে দাঁড়ালো আবরার। ফারহার প্রতি তার একটু রাগ আছে, এটাই স্বাভাবিক। তবুও মেয়েটাও ডিপ্রেশনে আছে প্রচুর। নিজেদের মাঝে আগে বিষয়টার সমাধান না হলে ঝামেলাটা আরো বড় হয়ে যাবে। হুট করে ফারহা কেঁদে দিয়ে বলল, কেন হলো এমনটা? আমি তো এইভাবে কিছু চাইনি। আমার ফ্যামিলি আমায় নিয়ে কতটা গর্বিত ছিল, কত বিশ্বাস করতো আমাকে, আর শেষে কিনা। পাশ থেকে আবরার বলল, এটা মাত্রই একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর প্রত্যেক সমস্যারই একটা সমাধান আছে। আর আমাদের দুজনেরই কোনো ঝামেলা হোক অথবা আমাদের ফ্যামিলির কোনো দুর্নাম হোক, আর বিশেষ করে ফারদিনের সাথে আমার সম্পর্কটা নষ্ট হোক, তা আমি চাই না। বিষয়টা আমাদের মাঝেই সমাধান করাটা ঠিক হবে। ফারহা আবরারের দিকে চেয়ে বলল, কিভাবে? আবরার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বিষয়টা জানাজানি না করে আমরা নিজেরাই আলাদা হয়ে গেলে তো আর কোনো ঝামেলা তৈরি হবে না, তাই না? এই কথাটাই যেন আবরারের গলাটা খুব ভারী শোনালো। ফারহা এক দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। বারবার বলতে ইচ্ছে করছে তার যে আমরা আলাদা হব না। আমি তো আপনাকেই চাইতাম, হয়তো ভাগ্যটা অন্যভাবে করে দিয়েছে। প্রয়োজনে ফ্রেন্ডলি আমার পাশে থাকবেন, তবু আলাদা হবেন না প্লিজ। ভালোবাসা হারানোর কষ্টে ঢেউটা অনেক আগে আমাকে ভিজিয়ে দিয়েছিল। আমি চাই না আবার সেই কষ্ট আমাকে এসে ছুঁয়ে দিয়ে যাক। আমি নিঃশেষ হয়ে যাব এবার। প্রয়োজনে ছায়া হয়ে পাশে থাকবেন আমার, তবু ছেড়ে যাবেন না প্লিজ। কিন্তু চাইলেও কথাগুলো বলতে পারছে না ফারহা। বারবার গলার মাঝে দলা পাকিয়ে কি যেন আটকে যাচ্ছে। ফ্যামিলির কথা ভেবে হলেও আবরারের কথার ছোট্ট করে একটা জবাব দিল, আচ্ছা। তুমি কি চাও? সমুদ্রের দিকে চেয়ে প্রশ্ন করলো আবরার। এরপর ডাবের পানি খেতে লাগলো। হয়তো উত্তরের অপেক্ষায় আছে। বাতাসে কানে পাশে উঠতে থাকা অবাধ্য চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে ফারহা শান্তভাবে বলল, আপনি যেটা চাইবেন। আর কিছু না বলে চুপচাপ উঠে হাঁটা ধরল আবরার। ফারহা বসে থেকে অবস্থায় চেয়ে রইল আবরারে চলে যাওয়ার দিকে। চুলগুলো আবার উড়ে মুখের উপরে এসে পড়ছে। ভাগ্যটা এত নিষ্ঠুর কেন? কেন এভাবে সব এলোমেলো করে দিল? এমন করে তো কিছুই চাইনি। যদি এটা একটা দুঃস্বপ্ন হতো। ভাবতে ভাবতে আইরিন এসে হাত ধরে টেনে তোলে তাকে। সবাই ওদিকে আনন্দ করছে আর ফারহা আলাদা বসে আছে। এটা হয়তো ভালো দেখাচ্ছিল না মোটেও। আইরিন মুচকি এসে বলল, ব্যাপার কি? আমার কাছে কি কিছু লুকোচ্ছিস তোরা? ফারহা হাঁটতে হাঁটতে বলল, কোন ব্যাপারে? এখন কিছুই বুঝতে পারছো না তাই না? ঘুরতে আসার পর ছিনতাই হওয়া, তা আবার দুজন একই সাথে কোথাও হারিয়ে যাওয়া, আবার এতক্ষণ ডাব হাতে দুজন সমুদ্র পাড়ে বসে আড্ডা দেয়া। আসলে ভাইয়া তো এত কাহিনী করার মানুষ না, তাই ব্যাপারটা একটু সন্দেহ হচ্ছে আমার। এমন নয় তো যে তোরা ডুবে ডুবে জল খাচ্ছিস আর আমরা উপর দিয়ে নৌকা চালিয়ে চলে গেলাম? কিছুই খেয়াল করিনি। ফারহা কিছু না বলে কিছুক্ষণ চুপ থেকে বিরক্তি নিয়ে বলল, তোর মাথায় কি এসব চিন্তা ছাড়া আর কিছুই আসে না? আমার মাথা সব সময় সিক্রেট ও গভীর চিন্তা ভাবনা গুলোই আসে। সো আই এম প্রাউড অফ মাই মাথা। মাথা না, হেড হবে। তুই আসলে বোকা, ফানের মাঝে সিরিয়াস হয়ে যাস। আচ্ছা চল সবার সাথে মিশে যাই, দেখবি বিষণ্ণ মন মুহূর্তেই ভালো হয়ে যাবে। কেউ সমুদ্রের বালিচরে ফুটবল খেলছে, আবার বিশাল একদিন মাটিতে লাফালাফি করছে, আর কেউ ছবি তুলতে ব্যস্ত, আর কয়েকজন গোল হয়ে বসেছে। মাঝখানে রাজীব গিটার হাতে গানের সুর তুলছে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে।
এই সাগর পারে আইসায় আমার মাতালা মাতালা লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্খী ডাকে। ফারহা একটু বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলল, কচুর সুখের পঙ্খী? গতকাল থেকে শুধু দুঃখের পঙ্খীরাই মন আকাশ জুড়ে রাজত্ব করে বেড়াচ্ছে। হয়তো ছোট রাজ্যটা ভালোভাবে দখল করেছে তারা। এবার আবরার নামক পরাজিত রাজাটা পালিয়ে না গেলেই হয়। রাজ্য জয় করে সুখ নিয়ে ফিরে এলে কি খুব ক্ষতি হবে? 2 দিনের ট্যুর শেষ হলে রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় সবাই। শেষ রাত, তাই সবাই হইচই উল্লাসে, কারোরই ঘুম হয়নি বাসে। সকালে ঢাকায় এসে নামলে ব্যাগ নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয় সবাই। বাড়িতে এসে কলিং বেল চেপে কাঁধে ব্যাগ নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে ফারহা। এরপর ফারদিন ঘুম কাতুর চোখে এসে দরজা খুলে দেয়। ফারহাকে দেখেই হাত ধরে একপাশে নিয়ে গিয়ে বলল, সাবধানে রুমে গিয়ে দরজা লাগিয়ে বসে থাক, আমি তোর জন্য নাস্তা নিয়ে আসছি। মা খুব রেগে আছে তোর উপর, ওদেরকে অনেক কষ্টে রাজি করিয়ে তোকে সবার সাথে পাঠালাম, আর তুই গিয়ে ওখানে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেললি। আজ সামনে পেলে কি করে আল্লাহ জানে। তুই রুমে গিয়ে বসে থাক, নাস্তা করে চুপচাপ ঘুমোবি, দরজা খুলবি না। বিষয়টা সামলে নিব আমি, আজ কোথাও যাব না। ফারহা চোখ বড় বড় করে বলল, এতটা রেগে আছে? তো রাখবে না? তোর যদি কিছু হয়ে যেত, এটা নিয়ে কত টেনশনে ছিল তারা। এখন ওদের সামনে পড়লেই গালের মধ্যে কয়েকটা পড়বে। তাই আর কথা না বাড়িয়ে চুপচাপ রুমে চলে গেল ফারহা। কিন্তু আজ সারাদিন এমন কোনো বিষয় চোখে পড়েনি ফারহার। উকি দিয়ে রুম থেকে বের হয়ে দেখে সবাই স্বাভাবিক। মা তাকে দেখেও খুব স্বাভাবিক আচরণ করছে। দেখে মনে হচ্ছে না যে তারা রেগে আছে। ফারহাও সব স্বাভাবিকভাবে নিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে চুপচাপ রুমে গিয়ে বসে রইল। গত 2 দিন ধরে ঘটে যাওয়া কাহিনীটা বারবার চোখের সামনে ভেসে আসছে। যতই ভাবছে ততই বুকের ভিতরটায় ধুক ধুক শব্দ বেড়েই চলেছে। সে এখন ম্যারিড, নিজেকেই বিশ্বাস করতে পারছে না। আজ মনে হচ্ছে দুঃস্বপ্নে ঘটে যাওয়া একটা কাহিনী এটা, যা ঘুম ফুরালেই হারিয়ে যাবে। সন্ধ্যার পর মা একটা রুমে এলো, হাতে একটা গোলাপি রঙের শাড়ি। বলল দ্রুত এটা পরে নিতে। ফারহা একটু অবাক হয়ে প্রশ্ন করলো, এই অসময়ে শাড়ি পরবো কেন মা? তার মা কড়াভাবে বলল, পড়তে বলছি পড়বি, আর বেশি সাজবি না, কারণ ছেলে পক্ষ বলেছে মেকআপহীন ন্যাচারাল সাজে তোকে দেখবে। ফারহা এবার উঠে দাঁড়িয়েই বলল, ছেলেপক্ষ মানে? ছেলেপক্ষ মানে কি তাও এখন তোকে বুঝিয়ে বলতে হবে? কদিন আগে সম্বন্ধ এসেছিল যে, ওই ছেলের বাবা মা তোকে দেখতে আসবে। ফারহার বুকের ভিতর ধুকপুক ধুপ ধুপ শব্দটা বেড়েই চলেছে। কাপা গলায় মাকে বলল, কিন্তু মা, আমি এসবের জন্য মোটেও প্রস্তুত না। আর তুমি এমন করছো কেন? ওই দিন না বললাম আমি যেমনটা চাই তেমনটাই হবে? হ্যাঁ বলছি, আর এখনো বলছি, তুই যখন চাইবি তখনই বিয়ে হবে। কিন্তু আজ তো তারা আসবে শুধু তোকে দেখতে। তাড়াতাড়ি শাড়ি পরে রেডি হয়ে নে, ওরা এক্ষুনি চলে আসবে, আর তোকে দেখেই চলে যাবে, বেশিক্ষণ থাকবে না। বলেই শাড়িটা রেখে রুম থেকে বেরিয়ে গেল মা। ফারহা অবাক চোখে তাকিয়ে আছে মায়ের দিকে। ট্যুর থেকে আসার পর সারাদিন তাহলে এই কারণেই কিছু বলেনি। সে আদৌ বুঝে উঠতে পারছে না তার সাথে ঘটতে চলেছে। একটা মেয়ের স্বামী থাকা অবস্থায় আরেকটা বিয়ে নিয়ে উঠে পড়ে লাগলো সবাই, অথচ চুপচাপ দেখে যাওয়া ছাড়া কিছুই করতে পারছে না সে। এই নিয়ে কিছু বলতে পারতো যদি আবরার ঠিক থাকতো, কিন্তু সে নিজেই তো ফারহাকে চায় না। তাহলে বলেই বা কি লাভ? আগে আবরারের বিষয়টা ক্লিয়ার করতে হবে। 2 দিন পার হয়ে গেল। কলিং বেল বাজতেই দরজা খুলে দিল ফারহার মা। দেখে বাইরে ফারদিনের সাথে আবরার দাঁড়িয়ে আছে। ফারদিন ভেতরে এসে একটু হেসে দিয়ে বলল, আবরারকে দেখলাম আজ নিজে থেকে আমাদের এলাকায় এসে ঘুরঘুর করছে। দেখা করার জন্য সবসময় আমাকেই তার এলাকায় যেতে হয়, ওকে ডেকেও এখানে আনা যায় না তেমন। আজ দেখছি নিজে থেকে এসেছে, তাই আর ছাড়াছাড়ি দিই, সোজা বাসায় নিয়ে এলাম। খুব ভালো করেছিস, আসো বাবা, ভেতরে আসো। আবরার একটু হেসে সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলো। মা তাদের দুজনকে সোফায় বসিয়ে ফারহার দিকে রুমে গিয়ে বলল, তোর স্যার এসেছে। ছেলেটা তেমন আসেও না এই বাড়িতে, তাড়াতাড়ি নাস্তা বানাতে হেল্প কর আমায়।
ফারহা বসা থেকে বলল, কোন স্যার? ফারদিনের বন্ধু আবরার। মুহূর্তে বসা থেকে লাফ দিয়ে উঠে বসলো ফারহা। আমতা আমতা করে বলতে লাগলো, উনি কেন এসেছে মা? কিছু বলেছে তোমাকে? ফারহার চোখে মুখে ভয় স্পষ্ট। তার মার প্রতি উত্তরে বলল, বন্ধুর বাসায় বন্ধু আসতে পারে না। আবরার নাকি এই দিকটায় এসেছিল, তাই ফারদিন বাসায় নিয়ে এলো। কিন্তু তোকে হুট করে এমন নার্ভাস দেখাচ্ছে কেন? ফারহা নিজেকে একটু স্বাভাবিক করার চেষ্টা করে একটু হেসে বলল, কই না তো, উনি তো আমাদের বাসায় আসে না, তাই আর কি। আচ্ছা, এখন কিচেনে আয়। আবরারের সাথে কথা বলছিল ফারদিনের মা। হঠাৎ বাসায় এলে যেমনটা কথা নয় তেমনই স্বাভাবিক। তবুও ফারহার মনে ভয়টা দূর হচ্ছে না। নাস্তা তৈরি করতে করতে অন্য চিন্তায় ডুবে আছে সে। নাস্তা তৈরি শেষে তা নামাতেই বেখেয়ালি ভাবে হাতে তেলের একটা ছিটকা পড়তেই আ করে শব্দ করে উঠে সে। মা এখান থেকে বলে, কি রে ফারহা, কি হয়েছে? না মা, কিছু হয়নি। ফারদিন মায়ের দিকে চেয়ে বলল, কয়েকদিন পর সে অন্য বাড়ির বউ হয়ে চলে যাবে, আর এখন তুমি তাকে এত খাটাচ্ছ মা? আরে তাই তো, ভালো করে কাজকর্ম শেখাচ্ছি, যাতে অন্যের বাড়ি গিয়ে কথা শুনতে না হয়। আবরার একটু অবাক হয়ে বলল, সে কয়দিন পর অন্যের বাড়ি মানে? ফারহার বিয়ের কথা বলছেন আন্টি? একটু হেসে বলল, হ্যাঁ বাবা, মোটামুটি সব ঠিকঠাক আছে। পরীক্ষার পর কথাবার্তা আগাবে আর কি। গত পরশু দেখতে এসে ওরা পছন্দ করে আংটি পরিয়ে দিয়ে গেছে। তখনই নাস্তা নিয়ে ওদের সামনে এসে তা রাখলো ফারহা। আবরার নিশ্চুপ হয়ে ফারহার বাম হাতের দিকে তাকিয়ে থাকলো সে। এরপর ফারহার মুখের দিকে তাকাতেই ফারহা হাতটা লুকিয়ে মাথা নিচু করে চুপচাপ চলে গেল সেখান থেকে। পাশ থেকে আন্টি বলল, নাও বাবা, শুরু করো। আবরার ভদ্রতার খাতিরে দুই একটা মুখে নিয়ে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে রইল। এরপর ফারদিনকে ফিসফিস করে বলল, প্রচুর মাথা ব্যথা করছে দোস্ত, আর কিছুক্ষণ এখানে থাকলে মনে হয় আমি এখানেই মাথা ঘুরে পড়ে যাব। ফারদিন তাকে ধরে বলল, হুট করে আবার মাথা ব্যথা শুরু হলো কেন? আর খুব বেশি ব্যথা করছে? আমার এখনই বাসায় যেতে হবে। পাগল নাকি তুই যে তোকে এই অবস্থায় যেতে দিব? প্রয়োজনে আজ এখানেই থাকবি তুই। পাশ থেকে মাও বলল, ফারদিন ঠিকই বলছে বাবা, আজ এখানেই থেকে যাও তুমি। মন খারাপ করবেন না আন্টি, বাসায় টেনশন করবে খুব। ওদেরকে বলে আসিনি, আরেকদিন আসলে তখন থাকবো। মাথা ব্যথার কারণটা নিয়ে আর জোর করেনি কেউ। বিদায় নিয়ে ঘর থেকে বের হয়ে যায় সে। একটা গাড়ি ডেকে ফারদিনকে বলল, আচ্ছা তুই বাসায় চলে যা, আমি একাই যেতে পারবো, প্রবলেম হবে না। তোকে বাসা অবধি এগিয়ে দিয়ে আসে? না দোস্ত, থ্যাঙ্কস, যেতে পারবো আমি। আঙ্কেল টান দেন। প্রায় বাসার কাছাকাছি আসার পর রাস্তায় নেমে গেল আবরার। দোকান থেকে একটা ঠান্ডা স্প্রিট নিয়ে বড় ব্রিজটার পাশে গিয়ে দাঁড়ায় একা। স্প্রিট বের করছে আর ফোনটা বের করলো সে। ওই দিন চট্টগ্রাম থেকে ফিরে আসার পর পরিচিত এক উকিলের নাম্বার নিয়েছিল সে। যতবারই তাদের এই বিচ্ছেদের ব্যাপারে কথা বলার জন্য ফোন দিতে যাবে ততবারই দেয়নি। অজানা এক কারণে ফোনের দিকে তাকিয়ে থাকে, আবার রেখে দিত ফোনটা। কিন্তু আজ আর পারছে না, ফারহার বিয়ে ঠিক হয়ে আছে অলরেডি। নিজেকে সামলে নিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ওই নাম্বারে কল দেয় আবরার। আসসালামু আলাইকুম আঙ্কেল। জি ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আঙ্কেল আমি আবরার। ও আচ্ছা, নাম্বার চেঞ্জ করছো নাকি? জি আঙ্কেল, আগের ফোনটা চুরি হয়ে গেছে। আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলতে চেয়েছিলাম, আপনার কি সময় হবে? হ্যাঁ, আমার অফিসে চলে আসো। আচ্ছা, আর আঙ্কেল বিষয়টা খুব সিক্রেট, তাই কেউ যেন না থাকে, তাই সময় চাইলাম। আমি চাই না এসব বিষয় আমি আর আপনি ছাড়া কেউ জানুক। আমি এসেই আপনাকে সব বলছি। আচ্ছা আসো, তারপর শুনবো। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। বিয়ের কি রেজিস্ট্রি হয়ে গেছিল? পুরো কাহিনী শুনে চেয়ারে লম্বালম্বি ভাবে বসে কথাটা বলল উকিল। আবরার মাথাটা হালকা দুই দিকে নাড়িয়ে বলল, আগে না, ধর্মীয়ভাবে হয়েছিল। মানে কোনো ডকুমেন্ট নেই তাই তো? জি, আর থাকলেও তা ওখানকার ওদের কাছে। তাহলে তো ঝামেলা। তোমরা আগে রেজিস্ট্রি করে ফেলো খুব দ্রুত। এরপর রেজিস্ট্রির 6 মাস পর তোমাদের যদি মনে হয় তোমরা একসাথে থাকতে চাও না, তখন ডিভোর্স করে নিও। মানে আরো 6 মাস অপেক্ষা করতে হবে?
হ্যাঁ। কিন্তু আঙ্কেল, ওর ফ্যামিলি তো ওর বিয়ের কথাবার্তা বলছে। যদি কোনোভাবে 6 মাসের আগে বিয়েটা ঠিক হয়ে যায়, তাহলে স্বামী থাকা অবস্থায় একটা মেয়ে দ্বিতীয় বিয়ে কিভাবে করবে? আচ্ছা, সত্যি করে বলো তো তুমি কি চাও? আবরার কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, আমি চাইলে কি সব হবে আঙ্কেল? আচ্ছা, একবার ভাবুন তো, একজন শিক্ষক আর একজন ছাত্রী লুকিয়ে বিয়ে করে ফেলেছে, তাও আবার এমনভাবে। বিষয়টা মানুষ কোন চোখে নিবে? আর অন্যান্য স্টুডেন্টদের সামনেই বা দাঁড়াবো কি করে? আর তাছাড়া সে আমার বন্ধুর বোন। বন্ধুর বোন মানে তো নিজেরও বোন, তাই নয় কি? বন্ধুর সামনেই বা কোন চোখে দাঁড়াবো? দেখো আবরার, আমি বুঝতে পারছি বিষয়টা, তবে বিয়ে জিনিসটা মানুষের লাইফে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যা মানুষের জীবনের গতিশীলতা একটু হলেও পাল্টে ফেলে। ধরো তোমাদের ডিভোর্স হয়ে গেল, তারপর কি তোমরা দুজন খুব সুখে থাকতে পারবে? আর লোকে কি বলছে তা ভেবে তুমি কেন নিজের জীবনের সিদ্ধান্তটা নেবে? যারা তোমাদের নিয়ে কথা বলবে তারা কি তোমার বাকি জীবন চলার জন্য 2 পয়সা দিয়ে সাহায্য করবে, নাকি বাকি জীবনটা তোমার পাশে থাকবে? তাই লোকে কি বলবে তা না ভেবে এটা ভাবো না যে তোমার মন কি চায়, কারণ দিন শেষে আশেপাশের মানুষগুলো খোঁজ নিতে আসবে না তুমি ভালো আছো কি নেই। আবরার কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল, আচ্ছা আঙ্কেল, আমি উঠি। আবার দেখা হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো মাথা ঠান্ডা রেখে ভেবে চিন্তে নেবে। অনেকদিন পর আবার আইরিনের শ্বশুর শাশুড়ি তাদের বাড়িতে পা রাখলো। গতকাল তার শাশুড়ি ফোন দিয়ে বলল এই বাড়িতে আসবে তারা, তাই পরদিনই চলে আসে। ছেলে বিয়ে করিয়েছে, কিন্তু পুত্রবধূ পড়ে আছে বাবার বাড়ি। তাদের একটু অমত থাকলেও আইরিনের ইচ্ছাকেই প্রাধান্য দিয়েছিল তারা। বিয়ের আগে তো মাহিনের বাবা বলেছিল তারা ছেলের বউ চায় না, চায় শুধু একটা মেয়ে, যেখানে নিজের মেয়ে তার পুত্রবধূর মাঝে কোনো পার্থক্য থাকবে না। মাহিন যখন মায়ের সাথে ফোনে কথা বলছিল তখন আইরিন পাশেই ছিল। মাহিন চলে যাওয়ার পর তেমন একটা কোনো কথা বলেনি তার সাথে। মাহিনের সাথে কথা বলার মুহূর্তে আইরিন ও তার বাবার তার নানান বিষয় প্রশংসা করতে ব্যস্ত সে। আইরিন কিছুটা লজ্জা ভঙ্গিতে বসেছিল এক পাশে। ইচ্ছে হচ্ছিল শাশুড়ি মাকে বলে ফোনটা নিয়ে অন্য রুমে চলে গিয়ে লুকিয়ে কথা বলতে দুজন। হয়তো তার ধারণা মাহিন তাকে প্রথমে পছন্দ না করলেও আস্তে আস্তে মানিয়ে নিতে শিখবে, কারণ হুট করে তো আর ভালোবাসা হয় না। ফোনালাপে অল্প অল্প করে শুরু হবে সবকিছু। বিয়ের পরও ফোনালাপে প্রেম শুরু। বিষয়টা খুব ইন্টারেস্টিং। এতদিন নিজে অনেকবার মাহিনকে ফোন দিয়েছিল, কিন্তু সামান্য একটু হাই হ্যালো করে ব্যস্ততা দেখিয়ে রেখে দিত সে। আইরিনও নিজেকে সান্ত্বনা দেয়, অফিস থেকে বাইরে দেশে গেল, ব্যস্ততা তো একটু থাকতেই পারে। কিন্তু আজ মায়ের সাথে অনেকক্ষণ কথা বলছে, মানে আজ হয়তো ফ্রি আছে সে। আইরিনের এমন পাশে বসে থাকার কারণটা হয়তো কিছুটা বুঝতে পারে তার শাশুড়ি মায়া বেগম। তাই মাহিনকে বলে, নে আইরিনের সাথে কথা বল, অনেকক্ষণ ধরে দেখছি তোর সাথে কথা বলার জন্য পাশে বসে আছে। শাশুড়ির ডিরেক্ট এমন কথায় একটু লজ্জা পায় আইরিন, কিন্তু মুহূর্তেই সব লজ্জা বিষণ্ণতায় মিলিয়ে যায় যখন মাহিন ব্যস্ততা দেখিয়ে বলে, ওর সাথে পরে কথা বলবো মা, এখন ডিউটিতে যেতে হবে, ডিউটি শেষে কথা বলবো ওর সাথে বলেই ফোন রেখে দেয় মাহিন। আইরিন বিষণ্ণ মনে শাশুড়িকে জিজ্ঞেস করে, ও কি সবসময় এমন ব্যস্ত থাকে? আপনাদের সাথে তেমন কথা বলে না তাই না? তার শাশুড়ি একটু হেসে বলে, ব্যস্ততা তো থাকবেই, আর কথা বলবে না কেন? ফোন দিলে তো সবার সাথেই কথা বলেই ফোন রাখো। কেন আজ কথা হয়নি তাই তো? ডিউটি শেষে কথা বলেছে, মন খারাপ করার কিছু নেই। জোরপূর্বক একটা হাসি দিয়ে সেখান থেকে উঠে হাঁটা ধরল আইরিন। সে মাহিনকে যতই মানিয়ে নিতে চায় ততই দূরে দূরে থাকে সে। সকাল হতে মায়ের ডাকাডাকিতে ঘুম ভাঙে ফারহার। তাও কি ডাক, মনে হচ্ছে বৃষ্টি বাঘ হুঙ্কার করছে। ট্যুর থেকে ফিরে আসে 4-5 দিন হয়ে গেল। ফারহা কলেজে ও কোচিং এর কিনারেও যায়নি এই কয়দিন। তার মা জানতে চাইলে বলে ভালো লাগছে না, তাই আজ সকাল সকাল ডেকে বলে কলেজে না গেলে আর যাওয়ারও দরকার নেই, পড়ালেখা করারও দরকার নেই, বিয়ে করে সংসার শুরু করার ব্যবস্থা করবে। প্রাইভেট কলেজ রেগুলার ক্লাস করতে হয়,
এদিকে মায়ের এমন ঘ্যান ঘ্যান সব মিলিয়ে উঠে খেয়ে দিয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। কলেজে যাওয়ার জন্য বের হলে রাস্তায় গাড়ির জন্য দাঁড়িয়েছিল ফারহা। তখনই একটা গাড়ি এসে দাঁড়ায় ওখানে। প্রথমে বিষয়টা এত গুরুত্ব না দিলেও সাদাবকে দেখে অবাক হয় সে। সাদাব তার কাছে এগিয়ে এসে বলল, গাড়িতে ওঠো, কথা আছে তোমার সাথেই। ফারহা কিছুটা পিছিয়ে গিয়ে বলে, কেন এসেছেন আপনি? আর গাড়িতে উঠবো মানে কি? আপনি আমার কে যে আপনার গাড়িতে আমার উঠতে হবে? এখন কেউ না হলেও এক সময় তো ঠিকই ছিলাম, তাই না? ওটা অতীত, আর আপনি ভুলে গেলেও আমি ভুলে যাইনি অতীতে আপনি কি করেছিলেন আমার সাথে। আমার আসলে এমনটা করা উচিত হয়নি। আমি সরি বলতে বলেছি আপনাকে? আর কোন মুখে সরি বলছেন আপনি? ওই দিন অরিনের বিয়েতে যে মেয়েটার পাশে ছিলেন ওটা কোথায় এখন? ছেড়ে দিয়েছেন তাকে, তাই না? আপনার থেকে এর চেয়ে বেশিই বা কি আশা করা যায়? আমি তোমাকে সব বলবো, কিন্তু এখানে রাস্তায় না, চলো কোথাও গিয়ে বসি আমরা। জি না, পরপুরুষের সাথে এখানে দাঁড়িয়েও কথা বলার ইচ্ছে নেই। এখন পরপুরুষ হয়ে গেছি, তাই না? হ্যাঁ, কারণ আই অ্যাম। এতটুকু বলেই থমকে গেল ফারহা। সাদাব একটু ব্রুকুচকে বলল, কিছু বলেছিলে? না, কিছু না, আমার দেরি হয়ে যাচ্ছে। ফারহা কথা ঘুরিয়ে পাশ দিয়ে যাওয়া একটা রিকশা ডেকে উঠে কলেজের উদ্দেশ্যে ছুটল। ক্লাস শেষে কলেজ থেকে ফেরার সময় হঠাৎ ভাইয়ের সাথে দেখা হয় ফারহার। একটা চাকরির ইন্টারভিউ দিয়ে ফিরছিল ফারদিন, হাতে একটা ফাইলে কিছু কাগজপত্র। ফারহাকে বলল, ক্লাস শেষ? এখন কোচিং এ যাব। তখনই আইরিন পাশে এসে ফারহাকে বলল, চলো, এখন দেরি হলে আবার ভাইয়া বকা খেতে হবে। হঠাৎ আইরিনকে দেখে হাসি মুখটা মলিন হয়ে যায় ফারদিনের। আর এদিকে ফারদিনকে দেখে আইরিন হাসি মুখে বলল, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? জি ভালো। কাগজপত্র নিয়ে কোথায় গিয়েছিলেন? ফারদিন একটু মুচকি হেসে বলল, ইন্টারভিউ ছিল একটা। এখন আমাদের বাসায় যান না কেন? আগে তো প্রায় ভাইয়ার সাথে যেতেন, সবাই মিলে গল্প করতাম। ফারদিন খুব স্বাভাবিকভাবেই বলল। ফারহা স্তব্ধ হয়ে তাকিয়ে দুজনকে দেখছে। ভাইয়াকে বাইরে থেকে যতটা স্বাভাবিক দেখাচ্ছে, ভিতর ভিতর মোটেও এতটা স্বাভাবিক নয় সে। রাত ভোর কেঁদেছিল নিজের ভালোবাসা হারিয়ে, আর আজ কত স্বাভাবিক সাজার চেষ্টা আছে সে। হয়তো এখনো একজনের মন পুড়ছে খুব, আর অন্যজন কিছুই জানে না। ফারদিন আজ আইরিনের সামনে এমন স্বাভাবিক আচরণ করছে দেখে মনে হচ্ছে তার মনে কষ্টের পরিমাণটা বালিকোনার চেয়েও ক্ষুদ্র। ওদের দুজনের কথার মাঝে ফারহা বলল, ভাইয়া তুমি না ইন্টারভিউ দিয়ে আসলে? নিশ্চয়ই শরীর ক্লান্ত, তাই না? বাসায় গিয়ে রেস্ট নাও, আমি কোচিং শেষেই চলে আসব। ফারদিন আর কিছু না বলে চুপচাপ হ্যাঁ সূচক সম্মতি জানিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। আইরিন, ফারহা, সাথী সবাই রওনা দিব আবরারের স্যারের কোচিং সেন্টারে। আইসিটি ক্লাস নেয় আবরার। দুটি ব্যাচ, একটা ফার্স্ট ইয়ার আর একটা সেকেন্ড ইয়ার। দুইটা থেকে সেকেন্ড ইয়ারের ব্যাচের ক্লাস শুরু হয়, আর 3টা থেকে ফার্স্ট ইয়ারের। তারা দ্রুত কোচিং সেন্টারে গিয়ে তাদের 3 জনের একটা নির্দিষ্ট টেবিল আছে, ওখানে বসে পড়ল। ক্লাস শুরু হতে আর 5 মিনিট বাকি। আজ 5 দিন পর কোচিংয়ে এসে সবচেয়ে অবাক হয় ক্লাসে ফার্স্ট ইয়ারের ছেলে দেখে। তাও আবার সে জুনিয়র আবরার, হয়তো নতুন ভর্তি হয়েছে সেকেন্ড ইয়ারের ব্যাচে। বেঞ্চে বসে সেই জুনিয়র আবরারের দিকে তাকিয়ে আছে ফারহা। এই ছেলের মতলবটা কি? এখানে তো ফার্স্ট ইয়ারের ছেলে থাকার কথা না, কারণ প্রতি ইয়ারের সিলেবাস অনুযায়ী ক্লাস হয়। ফারহাকে দেখেই ছেলেটা আঙ্গুলের ইশারায় হাই জানায়। চোখ বড় বড় করে দেখায় ফারহা। এই ছেলে কি আবার এখানেও মান-ইজ্জত খাবে নাকি? এখানে তো অন্য কলেজের স্টুডেন্টরাও আছে। ছেলেটা হাতের ইশারায় বোঝালো, আমি আসছি, ওয়েট। আর এক মুহূর্ত দেরি না করে ফারহার কাছে এসে পাশের একটা বেঞ্চেতে বসে পড়ে সে। ফারহা একটু ব্রুকুচকে বলে, এই ছেলে, তুমি সেকেন্ড ইয়ারের ব্যাচে কি করছো? সে অনেক কাহিনী। স্যারকে কত রিকোয়েস্ট করে বুঝালাম যে সেকেন্ড ইয়ারে ক্লাস করলে সামনের পড়াগুলোর সম্পর্কে ভালো আইডিয়া থাকবে। প্রথমে রাজি হচ্ছিল না, পরে অনেক কষ্টে রাজি করিয়েছি। আমার পড়ার আগ্রহ দেখে পরে স্যার আর না করেনি। ফারহা একটু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললে,
পড়ার প্রতি এত আগ্রহ বেড়ে গেল কবে থেকে? তোমাকে দেখার পর থেকে। তোমার কাছ থেকে দেখার জন্য বাড়তি ক্লাস কেন? সারাদিন ক্লাসে বসে থাকলেও একটুও বিরক্ত হব না। ফারহা একটু রেগে গিয়ে বলল, তারা আমি স্যারকে বলে দিব তোমার আসল উদ্দেশ্য কি। আমিও সবাইকে বলে দিব তোমার সিক্রেট বিষয়টা। ফারহা এবার একটু থতমত খেয়ে বলে, সিক্রেট বিষয় মানে? হি, আমি সব জানি। কথার মাঝে আবরার স্যার ক্লাসে চলে আসলো। ফারহাকে আর জুনিয়র আবরারকে একসাথে দেখে বলল, যে যার যার টেবিলে গিয়ে বসো। মুহূর্তেই পুরো ক্লাসে স্টুডেন্ট সব নীরব হয়ে গেল। এদিক ফারহার মাথায় ঢুকলো ভিন্ন চিন্তা। জুনিয়র ছেলেরা বিষয়টা জানলো কিভাবে? ক্লাস শুরু হলেই আবরার স্যার ফারহাকে দাঁড় করালো, কারণ তার ক্লাসে 2 দিনের বেশি কেউ অনুপস্থিত থাকা তার রুলসের বাইরে। সেই জায়গায় ফারহা 5 দিন, তাই শাস্তি স্বরূপ ক্লাসের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকা। শাস্তি স্বরূপ চুপচাপ দরজার বাইরে গিয়ে দাঁড়িয়ে রইল ফারহা। আবরার ক্লাস নিতে শুরু করলো। তখনই ক্লাসের মাঝখানে জুনিয়র আবরার দাঁড়িয়ে গেল হাতের ছোট্ট কোণে আঙ্গুলটা দেখিয়ে, যার অর্থ সে প্রস্রাব করতে চায়। স্যারের অনুমতি পেয়ে বাইরে চলে গেল। ফিরে এসে ক্লাসে না ঢুকে ফারহার পাশে দাঁড়ালো। ফারহার পাশে দাঁড়িয়ে বলল, ডেইরি মিল্ক পছন্দ করো? ভেতর থেকে আবরার স্যারের কণ্ঠ শোনা গেল, তুমি ভেতরে না এসে বাইরে কি করছো? একটু গরম লাগছে এমন ভাব নিয়ে ছেলেটা বলল, স্যার হুট করে মনে হলো দমটা বন্ধ হয়ে যাবে, তাই একটু বাইরে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। তারপর ছেলেটা আবার ফারহার দিকে চেয়ে রইল, বলল, দেখো তুমি চকলেট না নিলে আমি সবাইকে বলে দিব। বাধ্য হয়ে ফারহাদ চকলেট নিয়ে বলল, খুব পছন্দের এটা। আমার এটা খুব পছন্দের। দেখছো আমাদের মনের কত মিল। ওদের এমন কাণ্ড দেখে ক্লাস করানোর মন বাদ দিয়ে ভেতরে ভেতরে অস্থিরতা শুরু হলো আবরারের। একটা বিরক্তিকর নিঃশ্বাস নিয়ে ফারহাকে উদ্দেশ্য করে বলল, ফারহা যাও, নিজের সিটে গিয়ে বসো। ফারহা খুশি মনে চুপচাপ ক্লাসে ঢুকে গেল। পেছন থেকে জুনিয়র আবরার বলল, স্যার আমিও আসবো। না, তোমার আসার দরকার নেই, তুমি বাইরের প্রাকৃতিক হাওয়া খাও। রাতের বেলায় খেতে বসলো সবাই। সেই দুপুরে বাসায় ফিরে শাওয়ার নিয়ে খেয়ে দিয়ে শুয়ে থাকলো ফারদিন। তাই বাসায় কোনো কিছু জিজ্ঞেস করেনি কেউ। খাওয়ার সময় বাবা ইন্টারভিউর ব্যাপারে জিজ্ঞেস করলে ফারদিন বললে, আমি মানা করে দিয়েছি, ওদের জব করব না আমি। পাশ থেকে মা বলল, মানে কি? তোর বাবা তো আগেই তোর কথা বলে দিয়েছে। ওরা বলল ইন্টারভিউতে টিকলেই চাকরি কনফার্ম। ফারদিন খেতে খেতে বলে, বলেছিল, আর আমি টিকেছিও। স্যালারিও বলেছে 60,000 দিবে। তাহলে না করলি কেন? কারণ ওরা 10 লাখ ঘুষ চায়। ভেবে দেখো, 10 লাখ ঘুষ দিয়ে চাকরিটা নিলে এক হিসেবে প্রায় 1.5 বছর আমাকে বিনা বেতনেই খাটতে হবে ওখানে। বাবা খেতে খেতে বলল, তোকে কি টাকার কথা ভাবতে বলেছি? তবুও বাবা, আমি কেন ঘুষ দিয়ে চাকরি নিব? আমি ভাইবাও ভালো করেছি, আমাকে তারা যোগ্য মনে করে সিলেক্ট করেছে। তবুও কেন ঘুষ দিতে হবে আমি বাবা? হোয়াই? এত কষ্ট করে লেখাপড়া করলাম কি ঘুষ দিয়ে চাকরি নেওয়ার জন্য? বাবার কিছু না বলে চুপচাপ খেতে লাগলো। মা প্লেটে তরকারি দিতে দিতে বলল, একটা চাকরি ছাড়া তোর কাছে কোনো বাবা তার মেয়েকে তুলে দিবে? সারা জীবন দেবদাসের মতোই কাটা। ফারদিন কিছুক্ষণ নিশ্চুপ থেকে শান্তভাবে বলল, দেবদাসের মতোই মনে হয় মানে নিজেকে? বিয়ে করার ইচ্ছেটা তো অনেক আগেই মরে গেছে। বলে খাবার টেবিলে থেকে উঠে চলে গেল ফারদিন। বাবা মা দুজনই অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। ঘুমানোর আগ মুহূর্তে ফোনটা বেজে ওঠে আইরিনের। ফোনটা রিসিভ করে খাটের ওপর বসলো সে। ওপাশ থেকে মেইলি কণ্ঠ ভেসে ওঠে, আয়ান বলেছে? জি বলছি। আপনার পরিচয়? আমার পরিচয় জেনে আপনার লাভ নেই। আমার বয়ফ্রেন্ডকে ছাড়ছেন না কেন? মানে? এখন কিছুই বুঝছেন না তাই না? মাহিন আপনাকে বলেনি আমার কথা? আইরিনের মাথা যেন মুহূর্তেই ভন ভন করতে লাগলো। কি সব বলছে এই মেয়ে? হতভম্ব হয়ে মেয়েটাকে বলে, আপনি তার কি হন বললেন? গার্লফ্রেন্ড। আমাকে বিয়ে করার স্বপ্ন দেখিয়ে আপনাকে করে ফেললো। ছাড়ছেন না কেন আমার বয়ফ্রেন্ডকে? আর কিছু না বলেই ফোন কেটে দিল আইরিন। 2 হাতে চুলগুলো পেছনের দিকে চেপে ধরে বসে আছে।
সারা শরীর জুড়ে অস্থিরতা ভাব ফুটে উঠেছে, কান জুড়ে একটা শব্দই ভাসছে, আমার বয়ফ্রেন্ডকে ছাড়ছেন না কেন, আমার বয়ফ্রেন্ডকে ছাড়ছেন না কেন। কথাটা শুধু দোকান জুড়েই বাজছে আইরিনের। তাহলে মাহিনের ইগনোরের কারণটা কি এটা ছিল? সে এবার মাহিনের নাম্বারে ফোন দেয়, দেখে ফোন বিজি। মিনিট 10 পর ফোন দিলেও দেখে বিজি। এদিক ওদিক পায়চারি করতে করতে একরাশ দুশ্চিন্তা নিয়ে ধপাস করে বিছানায় বসে পড়ে সে। বাহ, সিগারেট খাওয়াও ধরেছো দেখছি ভাইয়া। হঠাৎ ফারহার এমন কথায় উল্টো দিকে ঘুরে মুখ থেকে সিগারেট ফেলে তা পায়ের নিচে পিষে ফেলে ফারদিন। হাত দিয়ে ধোয়া তাড়িয়ে ফারহার দিকে তাকিয়ে বলল, এত রাতে তুই এখানে, কিছু হয়েছে? ফারদিনের প্রশ্নের উত্তর না দিয়ে ফারহার রেগে গেল। তার আগে বলো, তুমি সিগারেট খাওয়া শুরু করেছো কবে থেকে? কেন এসব পাগলামিগুলো নিজের মাঝে তৈরি করছো? কে হারিয়ে গেছে? নিজের জীবনটা গুছিয়ে নিলে এমন আরো অনেক অরিন আসবে। বিষয়টা কেন বুঝছো না তুমি ভাইয়া? ফারহার কথায় একটু হেসে দেয় ফারদিন, তারপর বলে, তার মতো অনেক পাবো, অনেক, এটা সত্য রে, কিন্তু তাকে তো আর ফিরে পাবো না। ফারহা কিছুক্ষণ ফ্যাল করে তাকিয়ে থেকে শান্তভাবে বলল, আর কখনো সিগারেট খাবে না, আমার এটা পছন্দ না, আর কখনো খেলে তোমার সামনেও আসবো না আমি। বলেই ঘরের দিকে চলে যায় ফারহা। তার মনেও যেন মুহূর্তের একটা শব্দ কাটার মতো গেঁথে গেল। কাউকে হারিয়ে ফেলার পর তার মতো অনেক মানুষকে লাইফে পেলেও ওদের মাঝে সেই মানুষটাকে তো আর ফিরে পাবো না। কলেজে আসার পর থেকেই আবরার একটা বিষয় খুব ভালো করে লক্ষ্য করেছে, আর তা হলো ছোট্ট আবরারের সাথে ফারহাকে। সকালে দেখলো একসাথে কলেজে আসলো, ক্যান্টিনেও দুজনকে একসাথে দেখলো, এরপর ছুটির পরও দুজনকে একসাথে কোচিংয়ে আসতে দেখলো। ইদানিং ফারহার প্রতি আবরারের নজরটা আগের থেকে অনেকটা বেড়ে গেছে। ফারহা কখন কি করে, কার সাথে থাকে, এসব বিষয়গুলো কেন এত লক্ষ্য করে তা সে নিজেও বুঝে উঠতে পারে না। কোচিং শেষে ফারহাকে একপাশে ডেকে নেয় আবরার। আজ খুব অধিকার খাটানোর মতো করেই প্রশ্ন করে, ওই জুনিয়র ছেলেটার সাথে তোমার এত কি? ফারহা কিছুক্ষণ আবরারের দিকে চেয়ে থেকে বলে, আপনি জেলাস? আবরার একটু বিরক্তি নিয়ে বলল, একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না। ওই ছেলেটার সাথে তোমার এত কি? কেন তোমার সাথে ওই ছেলে সারাদিন আঠার মতো লেগে থাকে আর তুমিও তার সাথে সময় কাটাও? ফারহা এবার একটু সিরিয়াস ভাব নিয়ে বলে, ওই ছেলেটা আমাকে ব্ল্যাকমেইল করে, তাই চাইলেও তাকে কিছু বলতে পারি না। বাট আবরারের রাগটা একটু বেড়ে গেল। ফারহা আবারও বলল, সে বলে তার সাথে বন্ধুত্ব না করলে আমাদের বিষয়টা সবাইকে বলে দিবে। মানে কি? এসব জানে কি করে? আমি নিজেও জানি না, শুধু বলে আপনার সিক্রেটটা সবাইকে বলে দিব। আবরার একটু রেগে বলল, ওই ছেলেটাকে ডেকে আনো তো। ফারহা ছেলেটাকে ডাক দিলে পাশে এসে দাঁড়ায় সে, আর হাসি মুখে বলে, দেখছেন স্যার, বলেছি না বয়স কোনো বিষয় না, ভালোবাসাটাই আসল। এখন তো আমাদের খুব ভালো ফ্রেন্ডশিপও হয়ে গিয়েছে। কিন্তু আবরার বিষয়টা ফানি মুডে না নিয়ে সিরিয়াস ভাবে বলল, ওর কি সিক্রেট জানিস তুই বল। ছেলেটা নিশ্চুপ। পাশে দাঁড়িয়ে থাকলে আবরার ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় ছেলেটার গালে। রাগী দৃষ্টিতে বলে, চুপ করে আছিস কেন? চড় খেয়ে ছেলেটা গালে হাত দিয়ে এবার ভয়ার্ত গলায় বলল, আসলে কিছু জানি না, আপুকে এটা বলে দেখলাম, খুব ভয় পেয়ে যাই তাই বলতাম। আবরার অপর গালে আরেকটা চড় দিয়ে বলে, এই বয়সে মেয়েদেরকে ব্ল্যাকমেইল করা শিখেছিস না? সোজা ক্লাসে যা, আর এমন কোনো কাণ্ড করলে সোজা তোর বাবার কাছে কমপ্লেন জানাবো। ছেলেটা দুই গালে হাত দিয়ে চুপচাপ চলে গেলে ফারহার দিকে তাকিয়ে আবরার বলে, তুমি এতটা বোকা তা আগে জানা ছিল না। সোজা বাসায় যাও, আর কোনো ছেলের সাথে দেখলে তোমার অবস্থাও এই ছেলের মতো হবে। আজ দুইবার কল হওয়ার পর রিসিভ করলো মাহিন। আইরিন প্রথমেই সোজাসুজি ভাবে বলে, দয়া করে আজ কোনো ব্যস্ততা দেখাবেন না, আপনার সাথে কিছু জরুরি বিষয়ে কথা বলার আছে। ওপাশ থেকে মাহিন একটা শ্বাস নিয়ে বলে, দ্রুত বলো, কি বলবে, সময় কম। আপনার গার্লফ্রেন্ড আছে, যে কারণে আমায় মেনে নিতে পারছেন না। বিষয়টা আমাকে সোজাসুজি ভাবে বললেই পারতেন। মাহিন কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে, কিসব যাতা বলছো? আমার গার্লফ্রেন্ড মানে? দেখুন, একদম না বোঝার ভান করবেন না। আমি আপনার সাথে ক্লিয়ারলি কথা বলছি।
আপনার গার্লফ্রেন্ড গতকাল আমায় ফোন দিয়েছিল। মানে কে? আমার কোনো গার্লফ্রেন্ডই নেই। আর তুমি কি সব বলছো? ওটাই তো বুঝতে পারছি না। কে ফোন করেছিল আর কি বলেছিল? আইরিন কিছুক্ষণ চুপ থেকে বলল, সত্যি আপনার কোনো গার্লফ্রেন্ড নেই? না। তাহলে কালকে কে ফোন দিয়ে বললো যে আমার বয়ফ্রেন্ডকে ছাড়ছেন না কেন? নাম কি ওই মেয়ের? নাম বলেনি। বয়ফ্রেন্ডের নাম তো নিশ্চয়ই বলেছিল। জি না, তাও বলেনি, শুধু বলেছিল আমার বয়ফ্রেন্ড। তাহলে হয়তো কোনো রং নাম্বার ছিল, নয়তো কোনো প্রাঙ্ক কল ছিল। হতে পারে। আর এইসব আচারা বিষয় নিয়ে একদম আমার সময় নষ্ট করবে না। বাই। বলেই ফোন রেখে দিল মাহিন। আইরিন কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকে। গতকাল আশাদ সেই নাম্বারে ফোন দিল, কিন্তু ফোন ব্যস্ত দেখাচ্ছে। তাই হতাশ হয়ে ফোন রেখে পড়তে চলে গেল সে। আর কয়েক মাস পরই এক্সাম। সবকিছু খুব স্বাভাবিকভাবেই ছিল এই কয়েক মাস। এক্সামটাও শেষ হলো সুন্দরভাবে। এক্সাম শেষ হওয়ার সাথে শুরু হলো ফারহার বিয়ের কথাবার্তা। এই মাসে বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছে ছেলেপক্ষ। আর এই কয়েক মাসে আবরারের সাথে মোটামুটি একটু ফ্রি হয়েছে ফারহা। এখন আর কথা বলতে আগের মতো ভয় বা জড়তা তেমন একটা কাজ করে না। তাদের বিয়ের বয়স এখন 5 মাস। এর 1 মাস পর চাইলেই দুজন আলাদা হয়ে যেতে পারবে। কিন্তু সমস্যাটা হলো এই মাসেই ফারহার বিয়ের কথাবার্তা চলছে। ছেলেপক্ষের খুব তাড়া। ছেলে বিয়ের জন্য 1 মাসের ছুটি নিয়ে বাড়িতে এসেছে। হয়তো এই কয়েকদিনের মাঝেই সব ঠিকঠাক হয়ে যাবে। এপ্রিলে এক্সাম শেষ করে এখন মে মাস চলছে। কয়দিন পর পর বৃষ্টি নামে শহর জুড়ে। মাঝে মাঝে মেঘাচ্ছা পরিবেশ। কেটে যায় বেলা। এক্সামের পর তেমন একটা দেখা হয়নি আবরার ও ফারহারের মাঝে। আজ এক হালকা পরিষ্কার মেঘাচ্ছন্ন বিকেলে একসাথে হলো দুজনে। তাদের বিয়ের এখনো সমাপ্তি ঘটেনি। আর এমন অবস্থার আরেকটা বিয়ে কেমন করে হবে তার? তাই বিষয়টা নিয়ে আবরারের সাথে কথা বলতে ডেকেছে আজ। মেঘাচ্ছন্ন এই বিকেলে বাড়ি থেকে কিছুটা দূরে ছোট্ট নদীটার পাড়ে ঘাসের চাদরে বসে আছে দুজন। কিছুটা দূরেই মেইন রোড। নদীর দিকে মুখ করে বসে আছে দুজন। কারণ এই 1 মাসের ভিতরেই হয়তো দুজনের এই গোপন বিষয়টা নিয়ে ঝামেলা তৈরি হয়ে যাবে। ফারদিন নতুন চাকরি পেল আজ 2 মাস। নিজেকে গুছিয়ে নিতে শুরু করেছে সে। আজ অফিস থেকে ছুটি নিয়ে আজ তাড়াতাড়ি বাসে ফিরছিল সে। রিক্সা দিয়ে আসার সময় চোখ পড়ে পাশে নদীর তীরে আবরারের উপর। তার সাথে একটা মেয়ে। মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না পেছন থেকে। ফারদিন রিক্সা থামিয়ে ওদিকটায় কিছুটা হেঁটে যেতেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। কারণ আবরারের পাশে মেয়েটা অন্য কেউ না, তারই ছোট বোন ফারহা। আবরারও আর ফারহাকে একসাথে দেখে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল ফারদিন। অথচ এই আবরারই এক সময় তাকে নিয়ম নীতি ভালো মন্দের বাণী শোনাতো। বন্ধুর বোন মানে নিজেরও বোন কথাটা সবচেয়ে বেশি শুনিয়েছিল আবরারের মুখেই। যার কারণে ফারদিন ভালোবাসি কথাটা কখনো ভালোবাসার মানুষটিকে বলার সাহস পায়নি। চুপচাপ সব সহ্য করে মেনে নিয়েছে। এই টপিকটা নিয়ে সোহেলের সাথে বন্ধুত্ব নষ্ট করেছে। আইরিনকেও হাসি মুখে অন্যের হয়ে যেতে দেখেছে। আর আজ সেই আবরার কিনা বিয়ের কথা চলছে দেখেও ফারহাতে নিয়ে নদীর তীরে একাকী সময় কাটাচ্ছে। ফারহার সাথে দেখা করতে আসার সময় পথিমধ্যে একটা ছোট্ট ছেলে কিছু ফুল নিয়ে এসে বলল কয়টা ফুল নিতে। আজ সারাদিনে তেমন বেচা কেনা হয়নি তার। কয়টা ফুল নিলে খুব উপকার হতো। ছেলেটার প্রতি একটু মায়া জন্মালো তার। টেপ দিয়ে মোড়ানো 10টা ফুল একসাথে। ওগুলো নিলে হাসি মুখে সেখান থেকে চলে যায় ছেলেটা। আবরার ফুল হাতে হাসি মুখে নদীর তীরের দিকে চলে যায়। কারণ ফারহা বলেছিল এমন একটা নিরিবিলি জায়গায় দেখা করতে যেখানে তেমন একটা মানুষজন থাকবে না। ফারহার সম্পর্কে আবরারের স্ত্রী হলেও কখনো কিছু দেয়া হয়নি তাকে। তাই কাপা হাতে ফুলগুলো ফারহার দিকে এগিয়ে দিয়ে বলল, আসার সময় নিয়েছিলাম। ফুল নেওয়ার সময় থমকে যায় ফারহা। বুকের ভিতর ধুক ধুক শব্দটা বেড়ে যায় দ্বিগুণ। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা ফারদিনের দিকে চেয়ে বলল, ভাইয়া। ভাইয়া শব্দটা শুনতেই পেছন ফিরে তাকায় আবরার। ফারদিনকে দেখে দুজনেই উঠে দাঁড়ায়।
ফারদিন তাদের কাছে এগিয়ে এসে দুই হাত পকেটে গুজে স্ট্রেট হয়ে দাঁড়িয়ে বলে, এইসব কি আবরার? খুব তো জ্ঞান দিতে এক সময়। পাশ থেকে ফারহা বলল, ভাইয়া ওর কোনো দোষ নেই। ফারহার মুখ থেকে কথা বের হওয়ার আগেই সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল ফারদিন। রাগ মিশ্রিত চাহনিতে বলল, তোকে কিছু জিজ্ঞেস করেছি আমি। আবরার ফুল হাতে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকলে ফারদিন তার বাম হাতে ধাক্কা দিয়ে বলল, কি হলো? কথা বলছিস না কেন? কি এসব? আবরার কিছুটা পিছিয়ে গিয়ে কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল, ওয়াইফ সে আমার। ফারদিন এবার হতভম্ব হয়ে বলে, মানে? বলেই ফারহার দিকে তাকালে দেখে সেও নিশ্চুপ। তোকে আমি বিষয়টা বুঝিয়ে বলছি, এখানে সিন ক্রিয়েট না করে চল কোথাও গিয়ে বসে ঠান্ডা মাথায় বলি সব। ফারদিন সোজাসুজি ভাবে বলে, কোথাও যাওয়ার প্রয়োজন মনে করছে না, যা বলার এখানেই দাঁড়িয়ে বলতে থাক, কান খোলা আছে আমার, শুনছি আমি। ফারদিনের এমন কথাবার্তায় ভয়ে দুই হাত এক করে চুপচাপ দাঁড়িয়ে আছে ফারহা। নিজের ভালোবাসা হারানোর কষ্টটা যেন পুনরায় জেগে উঠেছে ফারদিনের। সেই সাথে নিজের বন্ধুর সাথে বোনকে দেখে রাগটাও বেড়েছে অনেক। অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে পুরো কাহিনীটা শুনল ফারদিন। সব শুনে কিছুক্ষণ নিশ্চুপ থেকে আবরারের দিকে চেয়ে কঠিন স্বরে বলল, ফারহাকে ভালোবাসিস? প্রতি উত্তরে আবরার বলল, ভাই দেখ, এখানে প্রশ্নটা ভালোবাসার নয়, বিষয়টা একটা অ্যাক্সিডেন্ট ছিল আর আমরা নিজেদের মধ্যে সমাধান করতে চেয়েছিলাম, তাই কাউকে জানাইনি। 1 মাস পর হয়তো আমাদের ডিভোর্সও হয়ে যাবে, তখন সব আবার আগের মতোই হয়ে যাবে। প্লিজ ভাই, ভুল বুঝিস না আমায়। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে এবার অনেকক্ষণ মুষ্টিবদ্ধ হাতটা আবরারের মুখে বসিয়ে দেয় ফারদিন। হঠাৎ এমন খুশির আঘাতে ছিটকে কিছুটা পেছনের দিকে চলে যায় আবরার। আবরার নিজেকে সামলে নিয়ে আবারও বলল, বিশ্বাস কর, আমাদের বিন্দুমাত্র কোনো দোষ নেই, সব হুটহাট হয়ে গিয়েছিল। বলতেই আরেকটা মেরে দেয় ফারদিন। পেছন থেকে ফারহাদ দৌড়ে এসে ফারদিনের এক হাত চেপে ধরে বলে, প্লিজ ভাইয়া ওকে এভাবে মেরো না। ফারদিনের রাগটা এতই বেশি ছিল যে ফারহার কথা কানে না নিয়ে তাকেও সজোরে একটা থাপ্পড় মেরে দেয়। ছিটকে কিছুটা দূরে গিয়ে ঘাসের মাঝে পড়ে ফারহা। রাগী দৃষ্টিতে বলে, একটু বেশি আদর করি আর ফ্রিলি কথা বলি দেখে মাথায় চড়ে বসেছিস না? ফারদিন এবার নিজেকে শান্ত করার চেষ্টা করে। চারদিকে তাকিয়ে দেখে আর কিছুক্ষণ এমন চলতে থাকলে লোক জড়ো হয়ে যাবে এখানে। তাই ফারহার এক হাত চেপে ধরে টানতে টানতে মেইন রোডের দিকে হাঁটা ধরে সে। ওদিকে নাক থেকে ঝরে পড়া রক্তটা হাত দিয়ে মুছে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে আবরার। ফারদিন এবার থেমে আবরারের দিকে চেয়ে বলল,